আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্মের নামে আগুন নিয়ে খেলছে হেফাজতে ইসলাম, আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। এক সপ্তাহের লকডাউনের প্রজ্ঞাপন জারি, বন্ধ থাকবে সকল গণপরিবহন, শপিং মল, শুধু চালু থাকবে জরুরি সেবা। লকডাউন ঘোষণার পরেই ঢাকা ছাড়ছে মানুষ, দূরপাল্লার বিভিন্ন রুটে বাড়তি চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। এবং মারা গেছেন ঢাকা ১৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিস্তারিত। হেফাজতে ইসলাম আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদে তিনি বলেন, সংঘাত অব্যাহত রাখতে জনগণ আগামীতে আর ঘরে বসে থাকবে না। ধর্মের নামে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ সময় লকডাউন শুরু হলে করোনা সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদের রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের চলতি অধিবেশনের সমাপনী ভাষণে সরকারের অর্জন, উন্নয়ন ও সম্ভাবনা সহ নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আরো মারাত্মক আকার ধারণ করেছে। করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ সম্পর্কে সতর্ক করে স্বাস্থ্যবিধি মানা এবং বিয়ে শাদী সহ সকল অনুষ্ঠানে ভিড় এড়ানোর পরামর্শ দেন তিনি। সমস্ত বিষয়গুলি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এক সপ্তাহের জন্য আমরা সবকিছু বন্ধ বা লকডাউন ঘোষণা দিয়েছি। সেটা মানলে আমি মনে করি অন্তত কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই বিয়ে শাদী কোনো অনুষ্ঠান এগুলি সমস্তই বন্ধ রাখতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব চলাকালে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় হেফাজতে ইসলাম ও বিএনপি জামাতের সহিংস কর্মকাণ্ডের ব্যাপারে হুঁশিয়ারি দেন তিনি। আমি তাদের জিজ্ঞাসা করি, আগুন নিয়ে খেলছে তারা, এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তারা তো সহ্য করবে না। হেফাজতে ইসলামের নেতার নারী কেলেঙ্কারির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে। সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথা থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবেন, আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। শান্তির ধর্ম ইসলামের নামে অধর্ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউন বাস্তবায়নে 11 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, আগামীকাল সকাল 6টা থেকে 11 এপ্রিল রাত 12টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ও জরুরি সেবার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। কোনো অবস্থাতেই খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না। কেবল খাদ্য বিক্রয় বা সরবরাহ করা যাবে। শপিং মল সহ অন্যান্য সব দোকানও বন্ধ থাকবে। তবে পাইকারি ও খুচরা পণ্য অনলাইনে ক্রয় বিক্রয় করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। সারা দেশে নির্দেশনা বাস্তবায়নের জেলা ও মাঠ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। লকডাউনের আগ মুহূর্তে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যে যার মতো রওনা হয়েছেন গ্রামের পথে। নেই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কাল থেকে লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন, তাই রাজধানী ছাড়ার এমন ব্যস্ততা আর হুড়োহুড়ি যাত্রীদের মাঝে। সকাল থেকে গাবতলী সহ বিভিন্ন বাস টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের উপচানো ভিড়। কেউ টিকিট পেয়েছেন, আবার কেউ না পেয়ে বিকল্প পথে রওনা হয়েছেন। লকডাউনে বের হতে পারবেন না জেনেই গ্রামে যাওয়ার এমন আগ্রহ অনেকের। বাসায় যাচ্ছি তো আর যেতে পারবো না, বাচ্চা নেওয়ার জন্য চলে যাচ্ছি। নিজেদের নিরাপত্তার জন্য আর কি গ্রামের বাড়িতে যাচ্ছি। যদি নেক্সট টাইম আরও বাড়ে তাহলে আমাদের বাসায় যেতে প্রবলেম হবে। যদি এরকম হতো যেটা নিশ্চিত হতাম 7 দিনের জন্যই, কারণ আমরা আগে পরেও দেখেছি যে এটা প্রলং হয়েছে, আস্তে আস্তে বেড়েছে। তো সেই অনির্দিষ্টতা এবং আশঙ্কা থেকেই আমি আজকে রওনা দিচ্ছি। কমলাপুর রেল স্টেশনেও সকাল থেকে ছিল ঘরমুখো মানুষের ভিড়। মনে হবে ঈদের আমেজে বাড়ি ছুটছে সবাই। স্টেশনে ভিড় বেশি থাকায় স্বাস্থ্যবিধি মানানো সম্ভব ছিল না। এছাড়া বিভিন্ন ট্রেনে ঠাসাঠাসি করে যাত্রী ওঠার দৃশ্য দেখা গেছে। আগামীকাল থেকে তো লকডাউন শুরু হচ্ছে, তো আজকে মোটামুটি বাড়ি যাওয়া যাচ্ছে। কালকে থেকে তো ট্রেনও বন্ধ হয়ে যাবে, এই জন্য আসলে আজকে তাড়াহুড়া করে বাড়ি যাওয়া আর কি। লকডাউন হঠাৎ দেওয়াতে আমি আটকা পড়ে যাব, সেজন্য আমার ইমিডিয়েটলি চলে যেতে হচ্ছে। আর বলা আছে যে পুরা চারটা নিলে 2টা, কিন্তু আমরা 4টাতে একটা সিট পাইছি। তারপরে আমরা এই অবস্থা, আমাদের সিটে আমরা বসতে পারতেছি না। লকডাউন দিয়ে আমি মনে করি আরও যে সবাই মানুষের সাথে একটা মিক্সিং আরও বাড়ছে আমি মনে করি। লকডাউনকে কেন্দ্র করে এভাবে গণপরিবহনে যাতায়াত করার ফলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন অনেকে। সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণার পর থেকেই রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। যে যার মতো করে রাজধানী ছাড়ছেন। পরিবার পরিজনের সাথে এই লকডাউনের সময় কাটানোর জন্যই মূলত তারা তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নিয়েছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের আগের দিন ব্যস্ত সময় কাটছে নগরবাসীর। জীবন আর জীবিকার হিসাব মেলাতেই তাদের এই ছুটে চলা। এদিনও বিশৃঙ্খলা দেখা গেছে গণপরিবহনে। এদিকে লকডাউন শুরু হলে জীবিকার সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষ। মাহবুব কবির চপলের রিপোর্ট। রাত পোহালেই লকডাউন, থমকে যাবে সারা দেশ। তার আগে প্রয়োজনীয় কাজ সারতে ব্যস্ত নগরবাসী। তবে তাতে বড় সমস্যা গণপরিবহনের সংকট। এটি সরকারি বিআরটিসি বাসের দৃশ্য। অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ থাকলেও তা কাগজে কলমে। তবে ভাড়া ঠিকই বেশি নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গাতে কাজকর্ম যেটা এক সপ্তাহের জন্য প্রয়োজন, সেটা আগে থেকে সেরে ফেলার জন্য অনেক লোকজন আগে থেকে অনেক গ্যাঞ্জাম। অধিকাংশ গাড়িতে তো 1 সিটি করে নিচ্ছে, কিন্তু এখানে বাধ্য হয়ে উঠতে বাধ্য হয়েছি। আমার তো নিরুপায়, আমি এখানে যেতে হবে। আমার ওর থেকে ওর টাকার প্রয়োজন থেকে আমার যাওয়ার প্রয়োজন আমার বেশি। লকডাউনের আগের দিন যানজট দেখা গেছে রাজধানীর বিভিন্ন সড়কে। এদিকে লকডাউন শুরু হলে কিভাবে সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। লকডাউন হলে তো আমার ইনকাম তো কমবে, আমার যারা ইনকাম করে খায়। এখন স্কুল বন্ধ, তাই আমি পান বেচতেছি। লকডাউন হইলে তো আর পান বেচাইব না, তখন কি করবো আমি? দেশে তো আবার যাওয়া বন্ধ, টাকা নাই। ঢাকা শহরের ব্যস্ততার উপর অনেক মানুষের জীবিকা নির্ভর করে। লকডাউন তাদের জন্য বেশি কষ্টের। এই লকডাউন কতদিন চলবে তা অনিশ্চিত। যদি দীর্ঘ সময় চলে তাহলে সরকারের সহায়তার প্রত্যাশা করছেন নিম্ন আয়ের মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের আগের দিনে নিত্যপণ্যের বাজারে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজার মনিটরিংয়ে সরকারি সংস্থাগুলোর অবহেলার কারণে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। আদিন সজীবের রিপোর্ট। সোমবার থেকে লকডাউন, তাই নিত্যপণ্যের বাজারে মানুষের এই ভিড়।
লকডাউন আপাতত 7 দিনের, আবার বাড়তে পারে এমন আশঙ্কাও আছে। তাই বাজার করায় ব্যস্ত নগরের মানুষ। যে সবজি ছিল 50 টাকা সেটা 70 টাকা 80 টাকা এরকম করতেছে। সরকার চাইলেই তো সমাধান করতে পারে, সরকার না চাইলে কি সমাধান করতে পারবে? ঘোষণার পর থেকে সন্ধ্যার পরে তারা 10টা পর্যন্ত আমরা কোনো পেঁয়াজ আর আলু পাই না। যদি ভালো একটা বাজার মনিটরিং সিস্টেম থাকতো বা নিয়ন্ত্রণ রাখতো তাহলে সমস্যা হতো না। গ্রিন রোড থেকে কারওয়ান বাজারে এসেছেন আবুল কালাম, কারণ 1 মাসের কেনাকাটা করতে চান। আমিও চিন্তা করি বাজারে একটু কম আসলে আমার জন্য একটু নিরাপদ, একটু সেফ। ক্রেতারা বলছেন একরকম রাতারাতি সব রকম সবজির দাম বেড়েছে অন্তত 5 থেকে 10 টাকা। পেঁয়াজ সহ রমজানের প্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়েছে। খালি একটু বিপদে না, মহা বিপদে ফেলায়। হ্যাঁ, যেমন হঠাৎ করে লকডাউনের কথা শুনে আজকে প্রতিটা দ্রব্যমূল্যের দামই খুব অস্বাভাবিক। যেমন পেঁয়াজ 30 টাকা ছিল, আজকে 40 টাকা করে বিক্রি হচ্ছে। লকডাউনের কারণে এমনিতেই হঠাৎ করে বাজার পরিস্থিতির ঊর্ধ্বগতি, এর উপর আশঙ্কা আছে আয় উপার্জন কমে যাওয়ার, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি, আবার বেতন কমিয়ে দেয়। এসব নিয়ে সাধারণ মানুষ আসছেন বাজারে, করছেন কেনাকাটা। যদি এর মধ্যে ঊর্ধ্বগতি থাকে আর সরকার তা মনিটরিং না করে, তাহলে এই মানুষগুলো কিভাবে জীবনযাপন করবে এই শহরে? মনে করেন না পারি চাইতে, না পারি খাইতে। লকডাউন আসতে আছে, যদি বেতন কমাই দেয় তো মনে করেন কেউ চাইতেও পারবো না, আর কেউ কোনো কাজে চাইয়ে খাইতেও পারবো না। আমরা খুব কষ্টে থাকি, যে নিম্ন পরিবার যারা। তবে রাজধানীর বাজারে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা ছিল না অনেক ক্রেতা বিক্রেতাদের মধ্যেই, তাই ক্ষোভ জানিয়েছেন অনেকে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নিজের ও অন্যের জীবন রক্ষায় লকডাউন বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, জীবনের থেকে জীবিকা কোনোভাবেই বড় নয়। অসহায় ও দরিদ্রদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। লকডাউন হলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে, বিশেষ করে খেটে খাওয়া গরিব মানুষ। এই মানুষগুলোকে খাদ্য সহায়তা দিতে হবে এবং নগদ সাহায্য করতে হবে। এই ব্যাপারটি আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে। করোনা এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে 5 জন। এ বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 77 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমানে করোনা ওয়ার্ডে 118 জন চিকিৎসাধীন রয়েছে। চট্টগ্রামে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যা গত 7 মাসের মধ্যে সবচেয়ে বেশি। এ জেলায় শনাক্ত হয়েছেন 393 জন। কুমিল্লায় করোনায় মারা যান 2 জন এবং শনাক্তের সংখ্যা 38। শনাক্তের মধ্যে 28 জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এদিকে নারায়ণগঞ্জে নতুন করে 113 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। এদিকে করোনা পরীক্ষা করাতে না পেরে হাসপাতালগুলোতে অন্য রোগেরও চিকিৎসা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও করোনার পরীক্ষা করানো যাচ্ছে না। ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 59 বছর বয়সী এই নেতা। আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ঢাকা 14 আসন থেকে টানা 3 বার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আসলামুল হক। এবারে শেয়ার বাজারের খবর। করোনা মহামারীর কারণে আগামীকাল থেকে 1 সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময়ে ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের সকল লেনদেন চালু থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বিএসইসি। এর আগে গত বছরের 28 মার্চ থেকে 31 মে পর্যন্ত করোনার কারণে পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। এদিকে লকডাউনের মধ্যে লেনদেন চালু থাকলেও বন্ধ থাকবে প্রি ওপেনিং সুবিধা।
ডিএসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রি ওপেনিং সেশনে শেয়ার কেনা বা বিক্রির দর প্রস্তাব বসানো যাবে না। ডেল্টা স্পিনার্স লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে গত 3 বছরের অর্থাৎ 2018, 2019 ও 2020 সালের জন্য 1% করে মোট 3% অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গতরাতে মারা গেছেন সাবেক প্রধান তথ্য অফিসার হারুনুর রশিদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল 75 বছর। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। হারুনুর রশিদ 1971 সালে মুজিবনগর সরকারের ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে যোগদান করেছিলেন। পরে তার চাকরি বিসিএস তথ্য সার্ভিসে আত্মীকরণ করা হয়। 1998 সালে তিনি প্রধান তথ্য অফিসার হিসেবে নিযুক্ত হন। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সকাল 9টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 7টা পর্যন্ত। 2021-2023 মেয়াদে বিজিএমইএ নির্বাচন 2 ব্যবসায়ী জোট সম্মিলিত পরিষদ ও ফোরামে অংশ নিচ্ছে। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার হিসেবে ফারুক হাসান এবং ফোরামের লিডার হয়ে এবিএম শামসুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা ও চট্টগ্রামে মোট 2314 জন ভোটার আগামী নির্বাচনের জন্য নতুন নেতৃত্ব বেছে নেবেন। ভোট শেষে রাতেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে 2 বছরের জন্য বিজিএমইএ এর পরিচালনা পর্ষদে কারা যাচ্ছেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লবণাক্ততার মাঝেও এবার পটুয়াখালীর অনাবাদি জমিতে বেড়েছে বোরোর আবাদ। অনুকূল আবহাওয়ায় কৃষকের নিবিড় পরিচর্যায় আবাদি জমিতে এখন সবুজের সমারোহ। লবণ সহিষ্ণু জাত, উন্নত বীজ, সার, সেচ, কৃষি উপকরণ সহ প্রণোদনা পাওয়ায় প্রান্তিক কৃষকরা উৎসাহিত হচ্ছে বোরো চাষে। বাম্পার ফলনের আশাও করছেন কৃষকেরা। তবে আবাদি জমির অভ্যন্তরীণ খালের দখল উদ্ধার সহ মিষ্টি পানির সংরক্ষণ বাড়ানো হলে আরও বেশি জমি চাষের আওতায় আনার প্রত্যাশা কৃষকদের। কৃষি বিভাগ জানায়, চালের ঘাটতি এড়াতে প্রণোদনা সহ উপকরণ সহযোগিতা দিয়ে প্রান্তিক কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বোরো চাষে। চলতি মৌসুমে জেলার 11,977 হেক্টর জমিতে হচ্ছে বোরোর চাষ। আন্তর্জাতিক সংবাদ। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসাইনের সমালোচনা করায় গৃহবন্দী হলেন দেশটির সাবেক প্রিন্স হামজা বিন আল হুসাইন। তার আইনজীবীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় সাবেক প্রিন্স হামজা এ অভিযোগ করেন। বিবিসির খবরে জানানো হয়, আবদুল্লাহ বিন আল হুসাইনের সমালোচনা ছাড়াও তার প্রশাসনের অনেক কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন হামজা বিন আল হুসাইন। তাই তাকে গৃহবন্দী করার অভিযোগ ওঠে। বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসাইনের সৎ ভাই, তবে কোনো ষড়যন্ত্রে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন হামজা। ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ। তার বয়স 62 বছর। রয়টার্সের খবরে বলা হয়, প্রেসিডেন্টের গায়ে কিছুটা জ্বর থাকলেও মনোবল চাঙ্গা আছে বলে জানান তিনি। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে। তারা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। মাসখানেক আগে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়েছেন আলবের্তো ফার্নান্দেজ। রংপুর রেলওয়ে স্টেশন এলাকার বস্তিতে দেদারসে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাদক। স্টেশনের দুই পাশের প্রায় 3 কিলোমিটারের এসব বস্তিতে আশ্রয় নেওয়া অনেকেই জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধে। এতে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটার পাশাপাশি আশপাশের এলাকাগুলোর শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। রংপুর রেল স্টেশনের পূর্ব পশ্চিম রেল লাইনের দুপাশের জায়গা দখল করে গড়ে ওঠা বস্তিতে প্রায় 3 শতাধিক পরিবারের বাস। বস্তিবাসীর অভিযোগ, সেখানে বসবাসকারী কিছু মানুষ জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা সহ নানা অপরাধে।
পরিবেশ খারাপ, আর এখানে মনে করেন যে মাদক ব্যবসা হয়। এই পরিবেশের ভালো ব্যবস্থা নিয়ে এটা পরিবেশ না, কিন্তু আমরা মনে করি এখানে ভালোভাবে বসবাস করতে পারতেছি না। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সংগঠিত চুরি ছিনতাইয়ের সাথেও জড়িত বস্তির অনেকেই চিহ্নিত অপরাধী হওয়া সত্ত্বেও ধরাছোঁয়ার বাইরে থাকায় তারাই প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ আশপাশের বাসিন্দাদের। আমরা যখন মনে করেন এলাকার লোক প্রতিবাদ করি তখন আমাদের হুমকি দেওয়া হয় যে তোমাদের ঘরে মাল দিয়া প্রশাসন দিয়া ধরে দিব। ওদের মুখ করা উৎপাদিত আমরা থাকতে পারছি না। পুলিশ বলছে প্রায় বস্তিতে অভিযান চালান তারা, তবে মাদক ব্যবসায়ীরা ভাসমান এবং দ্রুত অবস্থান পরিবর্তন করায় অনেক সময় আটক করা যায় না। আমরা কিন্তু এই জায়গাগুলোতে প্রতিনিয়ত আমাদের নজরদারি রাখছি। আমরা চেষ্টা করছি যে এই জায়গাগুলোকে অপরাধ মুক্ত করার জন্য। এরকম ভাবে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি বিভিন্ন সময়। হয়তো আজকে দৃশ্যমান এই জায়গায়, কালকে হয়তো এই জায়গায়। এদিকে রংপুর বিভাগের 8 জেলাতেই রেলের জায়গায় গড়ে ওঠা বস্তি সহ অবৈধ সব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যেহেতু বস্তি এটা এমন না হঠাৎ করে যে জোরপূর্বক রেলওয়ে নিয়ে নিবে, এখানে আলোচনার বিষয় আছে, অনেক বিষয় সিদ্ধান্তের বিষয় আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেক সিদ্ধান্ত নিয়ে তা যখন আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই করব। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সময়ক্ষেপণ না করে দ্রুত এসব বস্তি উচ্ছেদ করে বসবাসকারীদের পুনর্বাসনের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ড সফর শেষে সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় 1.5 মাসের সফরে 3টি ওয়ানডে ও 3 টি20 ম্যাচ খেলে বেলা 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা। এর আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে স্থানীয় সময় 3 এপ্রিল দিবাগত রাত 1টা 20 মিনিটে যাত্রা শুরু করেন তারা। ওয়ানডে আর টি20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় খালি হাতে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্পিনার নাসুম আহমেদ বলেন, অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে পারলে কিছুটা সন্তুষ্ট হতে পারতেন তারা। সবকিছুর পরেও আমাদের একটা ইয়া ছিল, আমরা ম্যাচ জিতবো, ওই রকম একটা চিন্তা ভাবনা ছিল আমাদের, বাট হয় নাই, এই জন্য এত কথা। তারপর আমরা চেষ্টা করছি, হয় নাই আমাদের দ্বারা। আমি তো প্রথমেই বললাম যে আসলে আমরা পারতাম, আমাদের দ্বারা হয় নাই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ধর্মের নামে আগুন নিয়ে খেলছে হেফাজতে ইসলাম, আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। এক সপ্তাহের লকডাউনের প্রজ্ঞাপন জারি, বন্ধ থাকবে সকল গণপরিবহন, শপিং মল, শুধু চালু থাকবে জরুরি সেবা। লকডাউন ঘোষণার পরই ঢাকা ছাড়ছে মানুষ, দূরপাল্লার বিভিন্ন রুটে বাড়তি চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। এবং মারা গেছেন ঢাকা 14 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।